কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষার জন্যে তাদের ভয় নাই। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যদি জানাজানি হয়ে যায়, তাহলে বাকি কণ্ঠস্বরটা কার আছে সেটা পরীক্ষা করলে বিপদটা বেশি। সেই জায়গায় যাতে না যায় তার জন্যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে দেওয়া হচ্ছে। নাহলে কালীঘাটের কাকু জেলে গেলে অসুবিধা আছে, তাদের হয়ে কাজ করেছেন, কিন্তু কালীঘাটের কাকুর জন্য এত চিন্তা না, কাকুর বসদের জন্য চিন্তা। যেটা বলেছিলেন যে আমার সাহেবকে পৃথিবীর কারো ক্ষমতা নাই যে ছুতে পারে। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। 0 ডাউন পেমেন্ট ইএমআই-তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733 দীর্ঘ টালবাহানার পর অবশেষে জোকা ইএসআইতে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট সম্পন্ন হলো। কি বলবেন? দেখুন, ইংরেজিতে একটা কথা আছে যে বেটার লেট দ্যান নেভার। সেই দিক দিয়ে ভালো, কিন্তু এটা আমাদের এখানে করাপশানের একটা দিক দেখালো। যে দেখুন, পিজি হাসপাতাল নামেই আমরা জানি, এসএসকেএম হাসপাতাল হলো, ছোটোবেলা থেকে শুনে আসছি যে রাজ্যের সব থেকে ভালো হাসপাতাল, আমরাও চিকিৎসার জন্য সেখানে যাই। কিন্তু এই অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জি এই কালীঘাটের কাকুকে নিয়ে এসএসকেএম হাসপাতালের ডাক্তারবাবুরা যা করলেন নিজেদের অবৈধ কিছু সুযোগ সুবিধার জন্য, তাতে পিজি হাসপাতালের কিন্তু প্রচণ্ড দুর্নাম হলো। দেখুন, পার্থ চ্যাটার্জিকে যখন তদন্তকারী সংস্থার লোকেরা চাইছেন, ওনারা শুধু ভর্তি করলেন না, আইসিইউতে দিয়ে দিলেন। তাকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে নিয়ে গিয়ে যখন পরীক্ষা করা হলো, দেখা গেল যে এমন কিছু হয়নি যার জন্য ভর্তি করারই দরকার আছে। তো তিনি তারপর এসএসকেএম হাসপাতালের ডাক্তারবাবুরা যেটা করেছিলেন সেটা যে ভুল ছিল সিদ্ধান্ত, পার্থ চ্যাটার্জি এতদিন বেঁচে থেকে সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন। তার এই কালীঘাটের কাকুর যেটা ডাক্তারবাবুরা নির্লজ্জভাবে করেছেন, যে কণ্ঠস্বরটা যখনই সংগ্রহ করতে গিয়েছেন তখনই বাধা দেওয়া হয়েছে। এমনকি একদিন যখন তাকে এসআই হাসপাতালে নেওয়ার জন্যে ইডির টিম ওখানে পৌঁছেছে, তখন এই কালীঘাটের কাকুকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। বেড নাই, তো একটা বাচ্চার বেডে ভর্তি করা হয়েছে, বাচ্চা মারা যাচ্ছে দিকে বাইরে, একটা বাচ্চার বেডে ভর্তি করে দিয়ে আইসিইউতে রেখে দিয়ে, যাতে যেখানে মানে নাই পৌঁছতে পারে তার কাছে। স্যার, গতকাল আমরা দেখলাম যে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির একটি মামলা শুনানি হয় এবং সেটা লাইভ স্ট্রিমিং বন্ধ করে ইন ক্যামেরা হয়, এবং তারপর সন্ধেবেলা ইডির তৎপরতা। এই দুটো ঘটনার মধ্যে কি কোনো যোগসাজশ রয়েছে? আইনজীবীরা মুখে পুরোপুরি কুলু পেটেছেন কেন? দেখুন, আছেন কি না একদম ঠিকভাবে তো বলা সম্ভব নয়, তবে প্রকাশ্যে শুনানি হলে অনেকে জেনে যায়। কোর্ট যদি অর্ডার দেয় যে যাও আজকে নিয়ে গিয়ে কণ্ঠস্বর নাও, তো ততক্ষণে হাসপাতালের ডাক্তারবাবুরাও জেনে যান, এবং তখন তাদের সেই যে কালা হরকত তারা শুরু করেন। আগেরবার যেমন আইসিইউতে ঢুকিয়ে দিলেন, তা আমার ধারণা এটা যাতে না হতে পারে সেই জন্যেই যেভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেটা করা হয়েছে, এইটুকু আমি বলতে পারি। কিন্তু এর আগেও তো কোর্টের অর্ডার ছিল যে কণ্ঠস্বরের নমুনা যত দ্রুত সম্ভব পরীক্ষা করতে হবে এবং সেটা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে, কিন্তু ইডির আধিকারিকরা তা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কাল এমন কি ঘটলো, কার নির্দেশে ইডির আধিকারিকরা করতে বাধ্য হলেন? আপনি তো আইপিএস অফিসার ছিলেন। দেখুন, আগে যেটা হয়েছে, যেদিন আমি বললাম যে ইডির লোকেরা যখন নিতে আসলেন, তাকে সাধারণ বেড থেকে একটা আইসিইউতে ঢুকিয়ে দেওয়া হলো। আইসিইউতে কখন লোক হয়? ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। তার মানে তার শেষ অবস্থা। কালকে সাহসটা পেলেন? তাকে
মানে কোনোভাবেই বিরক্ত করা যাবে না, এরকম একটা অবস্থা। কালকে দেখুন ওখানে পৌঁছানোর আগে পর্যন্ত তাদের কাছে খবর ছিল না। অতএব ট্রান্সফার করতে হলে তো ন্যূনতম কিছু কাগজপত্র, সেখানে একটা বেড খালি, আইসিইউতে একটা বেড খালি করতে হবে, আইসিইউতে দেওয়ার দরকার আছে সেই ডিপার্টমেন্ট থেকে একটা কাগজ যেতে হবে, সেটাতে উপরের লোককে সম্মতি দিতে হবে। সরকারি জায়গা তো, আমার ধারণা সেই সময়টুকু তারা পায়। তাহলে কি আদালত থেকে এই নির্দেশটা এসেছে লাইভ স্ট্রিমিং এই জন্যই বন্ধ করা হয়েছে, যাতে সময় তারা না পায়? তো না জেনে বলা ঠিক নয়, আমি বলবো না। আর এমনও কিছু হতে পারে যে হাসপাতালের ডাক্তারবাবু যদি এরকম কিছু করেন তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে, এরকমও হতে পারে। যেমন আমি একটা কেসে জানি এরকম, সেটাও রাজনৈতিক লোক ছিল, খুব সম্ভবত একজন এমএলএ, সেই তার যাতে ওই কোর্টের হাজিরা এড়াতে পারেন তার জন্য ডাক্তারবাবু সার্টিফিকেট দিয়েছিলেন, তার কোনো অসুখ ছিল না, তাও সে কোর্ট তাকে জেলের অর্ডার দিয়েছিল কিন্তু ওই ডাক্তারবাবুকে। এবং এরকম একটা জেলের অর্ডার হলে ধরুন তাদের যে প্র্যাকটিসিং যে রেজিস্ট্রেশন থাকে সেগুলো বাতিল হবে, এরকম ঘটনা থাকে। যেমন আমি বলছি, আমরা যে কলেজ করেছি সেই কলেজের একজন শিক্ষক মশাই অসুস্থ ছিলেন না, ডাক্তারের কাছে যাননি, কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করে আমাদের কলেজে অ্যাবসেন্ট আছেন কিন্তু অন্য জায়গায় পড়াচ্ছেন, এক্সট্রা রোজগার করছেন। এইটা জেনে আমি যখন মেডিকেল কাউন্সিলে অভিযোগ করেছিলাম, প্রমাণ হয়েছিল ওটা, এবং সেই ডাক্তারকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। মেডিকেল কাউন্সিল অবশ্য ওদের ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছিল যে সংগঠন, কিন্তু আমরা যদি তার বিরুদ্ধে যেতাম, মানে সেই ডাক্তারবাবু পরে আমাকে নিজের সঙ্গে কথা বলেছেন, দেখুন যে আপনার সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নাই, এরকম একটা ভুল করে সার্টিফিকেট হয়ে গেছে, আপনার যদি আর কিছু না করেন। তো এরকম ব্যবস্থাও নেওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখুন আপনারা জানেন যে এখানে ডাক্তারবাবুদের সরকারিভাবে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল আছে, যারা মেডিকেল কলেজগুলোর স্বীকৃতি দেয় বা বাতিল করে, সব কিছু দেখে। বা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আছে, যেমন বার অ্যাসোসিয়েশন আছে, তারাও দেখাশোনা করে, তাদের মেম্বাররা যদি কিছু খারাপ কাজ করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এতদিন আমরা দেখেছি যে রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছিলেন বারবার একটা কথা, যে এই এসএসকেএম ডাক্তারদের ওপর বা এসএসকেএম কর্তৃপক্ষের ওপর উপর মহলের প্রভাবশালীদের একটা চাপ রয়েছে। তাহলে কি সেই চাপ উঠে গেল গতকালকে, নাকি উল্টে ইডির আধিকারিকদের সাহায্য করতে বলা হয়েছে? দেখুন, চাপ না থাকলে পার্থ চ্যাটার্জিকে ভর্তি করে আইসিইউতে দিয়ে দিতেন না। চাপ না থাকলে অনুব্রত মণ্ডলকে সিবিআই ডাকলো আর এই সে উডবান রোডে চিত হয়ে শুয়ে পড়লেন, ভর্তি হয়ে গেলে এটা হতো না। কারণ আমিও সরকারি হাসপাতালেই দেখাই এখনও পর্যন্ত। আমি যদিও সিজিএইচএস করেছি, বেসরকারি হাসপাতালে দেখাতে পারি, কিন্তু আমি সরকারি হাসপাতালে যেহেতু ছোটোবেলা থেকে দেখে এসেছি, সারা চাকরি জীবন সরকারি হাসপাতালে, আমিও এখনও যাই হাসপাতালে। তো সেখানে পদ্ধতি হচ্ছে যে আমাকে যদি ভর্তি হতে হয় বা কাউকে ভর্তি করাতে হয়, তো দেখুন আমাকে হয় আউটডোরে দেখাতে হবে। আউটডোরে ডাক্তারবাবু যদি বলে যে ভর্তি করার দরকার আছে, তখন যে ডিপার্টমেন্টে ভর্তি করার দরকার আছে আমি সেখানে যোগাযোগ করব। যদি বেড খালি থাকে তখন ভর্তি হবে, যদি বেড খালি না থাকে অথচ খুব জরুরি আছে, তখন যে এমএসভিপি আছেন বা সেখানে অ্যাডমিনিস্ট্রেশন লোকেরা যারা আছেন তারা যদি অর্ডার দেয় যে এক্সট্রা বেড সেখানে দিয়ে ট্রলি দিয়ে ভর্তি হবে। আর এক ভর্তি হয় যে এমার্জেন্সিতে, আউটডোরের পরিবর্তে যদি ভর্তি হয়। তো ধরুন যে অনুব্রত মণ্ডলরা এসে না আউটডোরে না এমার্জেন্সিতে যাচ্ছে, উডবান রোডে চলে যাচ্ছে, ভর্তি হয়ে যাচ্ছে। তো এগুলো চাপ না থাকলে হওয়া কোনো মতেই সম্ভব না। এখন চাপটা কি উঠে গেছে? এখন দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। এখন চাপ উঠেছে বলে আমার মনে হয় না। এখন চাপ আছে মানে এইটা যে সুজয় কৃষ্ণ ভদ্র বা পার্থ চ্যাটার্জি বা জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, এদেরকে ডাক্তারবাবুরা ফেভার করবেন। কিন্তু ডাক্তারবাবুদের ফেভার করার তো একটা সীমাবদ্ধতা আছে।
যতটা করার তারা করেছেন, তার মানে 100 দিনের উপর তারা এইভাবে তাকে রেখে দিয়েছেন, কণ্ঠস্বর নিতে দেননি। কিন্তু কালকে এমন কিছু অর্ডারই হোক বা কোনো নির্দেশ এসে থাকুক যে ডাক্তার বাবুরা কিছু করে উঠতে পারেননি বা ভয় পেয়েছেন যে তাহলে আমাদেরই ক্ষতি হয়ে যাবে। কিন্তু স্যার এখন যদি আমি ধরে নিলাম যে ভয়েস স্যাম্পল টেস্ট মিলে গেল, কিন্তু তারপরেও তো সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এখন যদি তিনি আবার এসএসকেএমে যান, তাহলে কি আবার সমস্যা তৈরি হতে পারে আগের মতোই? এসএসকেএমে যান কি, তো চলে এসছেন আমার ধারণা, চলে এসছেন। সমস্যা তো তৈরি হতেই পারে, বাধা তো এসএসকেএমের ডাক্তার বাবুরা যখন রাজনৈতিক দলের, শাসক দলের লোকদের কথা শুনে, মানে ওনাদের চিকিৎসা শাস্ত্রের যে নীতি সে অনুসারে তো কাজ করছেন না, শাসক দলের নেতাদের কথা শুনে তারা কাজ করছেন। অতএব শাসক দলের নেতারা তো চাইবেন না যে তদন্ত অগ্রগতি হোক, কারণ উপরের লোকরা জড়িত আছেন। যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষার জন্যে তাদের ভয় নাই। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যদি জানাজানি হয়ে যায়, তাহলে বাকি কণ্ঠস্বরটা কার আছে সেটা পরীক্ষা করলে বিপদটা বেশি। সেই জায়গায় যাতে না যায় তার জন্যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে দেওয়া হচ্ছে না। নাহলে কালীঘাটের কাকু জেলে গেলে অসুবিধা আছে, তাদের হয়ে কাজ করেছেন, কিন্তু কালীঘাটের কাকুর জন্য এত চিন্তা না, কাকুর বসদের জন্য চিন্তা। যেটা বলেছিলেন যে আমার সাহেবকে পৃথিবীর কারো ক্ষমতা নাই যে ছুঁতে পারে। আমি সেই প্রশ্নেই আসছিলাম, যে এটা খুব মনে পড়ছিল 7.5 মাস আগের কথা, আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না। একদিকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা সম্পন্ন হলো, অন্যদিকে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু। এর পরবর্তী কি হতে পারে? এবার কি তাহলে কালীঘাটের কাকুর কথার সূত্র ধরেই সাহেবকে কি তাহলে ছোঁয়ার দিকে এগোচ্ছে ইডির আধিকারিকরা? দেখুন, তারা কি ছুঁতে চান? প্রথম প্রশ্ন তো সেটা। আমার তো মনে হয় মমতা ব্যানার্জি গিয়ে যে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দরজা বন্ধ করে বাড়িতে গিয়ে এসে হলুদ গোলাপ ফুল, বাংলার মিষ্টির প্যাকেট, উত্তরী নিয়ে গিয়ে মিটিং করেন, তার ফলে তারা তো ছুঁতে চান বলেই আমার মনে হয় না। ছুঁতে চাইলে তো ছুঁতে পারবেন কি না আসছে, তো ছুঁতে না চাইলে কি করে ছবেন? আমি যদি ধরুন আমি দীঘা যাব মনে করি, তাহলে চেষ্টা করলে অন্তত খানিক দূর যাব। কিন্তু আমি যদি প্রতিজ্ঞা করে থাকি যে না দীঘায় আমার যাওয়া চলবে না, তাহলে কী করে যাব? স্যার, সারদা তদন্তের সময় আমরা দেখেছিলাম যে তৃণমূলের যে মুখপাত্র যিনি রয়েছেন তাকে বলির বাখরা করা হয়েছিল, তিনি সেটা বারবার বলেছেন যে তাকে বলির বাখরা করা হয়েছিল। এই ক্ষেত্রেও কি এরপরে সুজয় কৃষ্ণ ভদ্র বলির বাখরা হতে পারে প্রভাবশালীরা বাঁচাবার জন্য? দেখুন, আপনি যে মুখপত্রের কথা বলছেন, তিনি তো এটা বলেছিলেন যে সারদা মিডিয়া সেলের সুবিধা সবথেকে যিনি বেশি পেয়েছেন তিনি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কাপুরুষ, তাকে গ্রেপ্তার করে আমার সামনাসামনি জেরা করা হোক। তিনি বলেছিলেন যে তৃণমূলের A to Z সবাই যুক্ত। তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী আর 6 জন আরও মন্ত্রী, 8 জন MP সরাসরি যুক্ত। তিনি এটাও বলেছিলেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমি আমরণ অনশন শুরু করেছি। 13 সালের ঘটনা, এখন 23 সাল। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? তাহলে আমরণ অনশন তো এখনও চলার কথা। 10 বছর ধরে আমরণ অনশন করে বেঁচে আছেন। কিন্তু স্যার আরেকটা যোগ করে দিই, তিনি এটাও বলেছিলেন যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সময় ভুল বোঝাচ্ছিলেন তারা এই মুহূর্তে বিজেপিতে, যদিও কেউ ব্যাক করেছেন না, তৃণমূলে। আবার যারা ভুল বোঝাচ্ছিলেন তাদের কথা তো পরে আলোচনা করা যেতে পারে, কিন্তু যিনি বলছিলেন যে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা হোক, তিনি তার স্ট্যান্ডটা চেঞ্জ করলেন কি করে? আমার সামনাসামনি বসে গ্রেপ্তার করা হোক, এই জিজ্ঞাসাবাদ করা হোক, তিনি সে দাবি থেকে সরে আসলেন কি করে? মমতা ব্যানার্জিকে গ্রেপ্তারও করা হয়নি,
তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি, তাহলে তিনি সে দাবি আর করছেন না কেন? স্যার একদম শেষ প্রশ্ন। একদিকে যেমন শিক্ষা পর্ষদ তারা জানিয়েছে যে দুর্নীতি হয়েছে, অন্যদিকে সিবিআইয়ের আইনজীবীরা তারা দাবি করেছে যে দুর্নীতির টাকা লিপস অ্যান্ড বাউন্সে ঢুকেছে। আদালতের যে নির্দেশ ছিল যে মাথাদের ধরতে হবে, ইডির আধিকারিকরা বা সিবিআইয়ের আধিকারিকরা কি এবার তা করতে সক্ষম হবে? দেখুন, দুটো প্রশ্ন আপনি যেটা করলেন, ইডি যে তদন্ত করে এখানে সেটা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, অর্থাৎ অপরাধের টাকা যদি না ঢোকে তাহলে তাদের তদন্তের কিছু নাই, সিবিআইয়ের অন্য অপরাধ তদন্ত করেন। অতএব সেটা তাদেরকে দেখাতেই হবে যে এটা ঢুকেছে, প্রমাণ দিতে হবে, নাহলে তাদের কেস নাই। তো সেখানে তাদেরকে দেখাতেই হবে। সিবিআই যখন আদালতে দাবি করেছে তখন তো তারা নিশ্চয়ই তাদের কাছে প্রমাণ রয়েছে, এবং ইডি এবং সিবিআই একে অন্যের তো পরিপূরক। না, ইডি অর্থমন্ত্রকের অধীনে কাজ করে এবং এরা, আমি যেরকম বললাম যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জের উপর যে অ্যাক্ট আছে, এবং কেউ অপরাধ করে পালিয়ে গেলে যে ফাগেটিভ অ্যাক্ট, এইসব তদন্ত করে। এরা কিন্তু পুলিশ অফিসার নন, ইডির লোকেরা। সিবিআইয়ের লোকেদের কাছে যদি কেউ স্বীকারোক্তি করে তাহলে সেটা কোর্টে গ্রাহ্য নয়, কিন্তু ইডি অফিসারদের কাছে কেউ স্বীকারোক্তি করলে সেটা কোর্টে গ্রাহ্য। অতএব ইডি সিবিআই সম্পূর্ণ আলাদা রকমের সংগঠন। সিবিআই কাজ করে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল, মিনিস্ট্রি অফ পার্সোনালের অধীনে, এরা ফাইন্যান্স মিনিস্ট্রির অধীনে কাজ করে, সম্পূর্ণ আলাদা এদের স্ট্রাকচার, এবং যেসব অপরাধ নিয়ে কাজ করে সেটাও আলাদা। যেহেতু প্রচুর টাকা পয়সার লেনদেন হয়েছে এমন একটা অভিযোগ উঠছে, এবং সিবিআইকেও বারবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে ইডির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে। হ্যাঁ, স্বাভাবিকভাবে ধরুন একটা মানুষকে টাকা নিয়ে চাকরিটা যখন বিক্রি করা হচ্ছে, সেই যে বিক্রি করা হচ্ছে সেটা সিবিআই অপরাধ, সেই অপরাধটা সিবিআই তদন্ত করবে, কিন্তু এই টাকাটা যে ট্রানজ্যাকশান হচ্ছে সেটা ইডি দেখবে। তো স্বাভাবিকভাবে সিবিআই কিছু পেলে সেটা ইডির সাহায্য হবে, ইডি যদি দেখে যে এখানে ওখান থেকে টাকা এসে তাহলে সিবিআই সাহায্য হবে, এইভাবে বলেছেন। উভয়ের কর্মদক্ষতায় কি প্রভাবশালীরা ধরা পড়বে সেটাই বলতে। দেখুন, আমার আপনাকে পাল্টা প্রশ্ন, প্রভাবশালীদের কি তারা ধরতে চাইছেন? যদি ধরতেই না চান তাহলে কি করে ধরা পড়বে? অসংখ্য ধন্যবাদ স্যার।